ওয়েলকাম ওয়ান্স সেকেন্ড। আজকে আমরা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে কথা বলবো এবং আমরা জানি যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ইট ইজ এ অনগোয়িং কনফ্লিক্ট এবং আমরা এই যুদ্ধটার সূচনা নিয়ে একটু আলোচনা করব। এই 1954 খ্রিস্টাব্দে আমরা একটা চেঞ্জ দেখতে পাই যে ইউক্রেন এবং রাশিয়ার যে ইউক্রেনিয়ান এবং রাশিয়ান রিপাবলিক দুইটাই কিন্তু আলাদা আলাদা রিপাবলিকের অংশ ছিল। এটা কিন্তু পরবর্তীতে 1954 খ্রিস্টাব্দে একত্রিত হয়ে যায়। এর পরবর্তীতে 1989 খ্রিস্টাব্দে যখন বার্লিনের পতন হয় তখন কিন্তু ন্যাটো ফোর্সের সাথে ইউএসএসআর এর একটা একটা কোলিশন, একটা চুক্তি এরকম ছিল যে তারা ইউরোপে ন্যাটো তার বর্তমান যে অবস্থান সেই অবস্থান থেকে আর বেশি শক্তি প্রয়োগ করবে না, মানে বল প্রয়োগের যে সংস্কৃতি সেটা থেকে তারা দুইটা সংস্থায় বেরিয়ে আসবে। সো এই যে নিশ্চয়তা, সেই নিশ্চয়তাটা পরবর্তীতে যখন 1991 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের পতন হয়, সেই পতনের পর কিন্তু এই স্ট্যান্ড থেকে কিন্তু ইউএসএ সরে আসে এবং ইউএসএ বারংবার হচ্ছে এই নেটো ফোর্সের যে কর্তৃত্ব সেই কর্তৃত্বটাকে স্পেশালি ওয়েস্ট ইউরোপের যে অংশটা রয়েছে ওয়েস্ট ইউরোপের পাশাপাশি এবং ইস্ট ইউরোপেও তারা তারা কর্তৃত্ব স্থাপনের চেষ্টা করছে, যেটা হচ্ছে রাশিয়ার জন্য একটা দীর্ঘদিনের একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল এবং রাশিয়ার সেই সুযোগের অপেক্ষা ছিল। এবং 2013 খ্রিস্টাব্দে ইউক্রেনে একটা বিক্ষোভ দেখা দেয়, স্পেশালি ইউক্রেনে তখন একটা অর্থনৈতিক অস্থিরতা বিরাজ করে এবং সেই বিক্ষোভের জের ধরেই হচ্ছে 2014 খ্রিস্টাব্দে ইউক্রেনের যে প্রেসিডেন্ট ছিলেন ইয়ানুকোভিচ, তিনি হচ্ছে পালিয়ে যান। ইয়ানুকোভিচ পালিয়ে যাওয়ার পর এখানে একটা নেতৃত্ব শূন্যতা ক্রিয়েট হয় এবং 2014 খ্রিস্টাব্দে রাশিয়া হচ্ছে ক্রিমিয়া অঞ্চলটা দখল করে নেয়। ক্রিমিয়া অঞ্চলটা আসলে রাশিয়া দীর্ঘদিন ধরে এই অঞ্চলটা দখল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল এবং 2014 খ্রিস্টাব্দে রাশিয়া এই ক্রিমিয়া দখল করে ক্রিমিয়া একটা গণভোটের আয়োজন করে যে ক্রিমিয়া অঞ্চলটা কি রাশিয়ার সাথে থাকতে চায় নাকি তারা আইদার দে ওয়ান্ট টু বি ইন্ডিপেন্ডেন্ট অর আইদার দে ওয়ান্ট টু বি উইথ রাশিয়া। সো এই গণভোটটাকে একটা বিতর্কিত গণভোট বলেও ধরা হয়, কারণ হচ্ছে রাশিয়া সেই গণভোটে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করেছে, এটা মানে অভিযোগ রয়েছে সে ব্যাপারে। সো সেই গণভোটের পরিপ্রেক্ষিতে হচ্ছে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয় এবং একই সময়ে যে পূর্ব ইউক্রেনের যে অঞ্চলগুলো রয়েছে স্পেশালি দুয়ান্স্ক অ্যান্ড লিনস্ক, এই দুইটা অঞ্চলে রাশিয়াপন্থীরা আরও একটা গণভোটের আয়োজন করে এবং সেই গণভোটের ফলাফল অনুযায়ী হচ্ছে তারা হচ্ছে রাশিয়া তাদের দাবি যে ইউক্রেনের পূর্বাঞ্চলে যে রাশিয়ান সম্প্রসারণের প্রয়োজন রয়েছে এবং ইউক্রেনের পূর্বাঞ্চলের যারা রুশ ভাষাভাষী রয়েছেন তাদের জন্য ইউএস তাদের জন্য হচ্ছে পুতিন তাদেরকে নিয়ে খুব পুতিনের ইচ্ছা ছিল যে রুশ ভাষাভাষীদের জন্য তিনি এখানে সম্প্রসারণ নীতি চালু করবেন এবং সেটাই হয়েছে। এবং 2020 খ্রিস্টাব্দে আমরা জানি এখানে একটা কনফ্লিক্ট সৃষ্টি হয়, কারণ হচ্ছে আমরা জানি যে রাশিয়া মিনারেল ন্যাচারাল রিসোর্সের একটা বড় একটা উৎস হচ্ছে রাশিয়া। 17% অফ ফুয়েল ইজ এক্সট্রাক্টেড ফ্রম রাশিয়া। ওয়ার্ল্ডের যে ফুয়েল রিজার্ভ রয়েছে তার 17% রাশিয়া থেকে এক্সট্রাক্ট করা হয় এবং সেই ফুয়েলটাকে ইউরোপের বিভিন্ন দেশে ইউক্রেন সীমান্ত এবং ইউক্রেনের যে ল্যান্ড ইউজ করে তারা হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে পাচার করে। যেমন হচ্ছে এটা রাশিয়ার যে রাশিয়ার যে ফুয়েল জার্মানিতে যায় সেইটা কিন্তু ইউক্রেনের পাইপলাইন ইউজ করে তারপর তারা যাচ্ছে, ইউক্রেনের মধ্য দিয়ে তারা সেই পাইপলাইনটা ইউজ করছে। সো এই সময় একটা কনফ্লিক্ট ছিল যে যদি তারা এখানে অ্যাটাক করে তাহলে তারা পাইপলাইন ঘুরিয়ে দিবে, ইউএসএ পাইপলাইন ঘুরিয়ে দিবে যদি রাশিয়া ইউক্রেন অ্যাটাক করে। সো এরকম একটা কনফ্লিক্ট সৃষ্টি এবং জো বাইডেন সেই হুঁশিয়ারি দেন এবং এর পরিপ্রেক্ষিতে জার্মানিও একটা কাউন্টার অ্যাটাক দেয়, কারণ হচ্ছে জার্মানির কথা হচ্ছে তারা হচ্ছে রাশিয়া থেকে ফুয়েল নেবেই। জার্মানির প্রেসিডেন্ট অলাফ শলজ, আই থিঙ্ক হি হ্যাড এ গ্রেট কাউন্টার অ্যাটাক। দেন আফটার দ্যাট আর 2 বছর পর হচ্ছে 2022 খ্রিস্টাব্দে রাশিয়া হচ্ছে ইউক্রেনের মেইন ল্যান্ডে আক্রমণ করা শুরু করে দেয় এবং এই জায়গায় কিন্তু ইউক্রেন আগে থেকে শক্তি বৃদ্ধি করছিল এবং হচ্ছে রাশিয়া এবং ইউক্রেন একটা টোটাল ওয়ারে জড়িয়ে পড়ে এবং এই ইউক্রেন ইজ ব্যাকড বাই ইউএস। ইউক্রেনের সমস্ত আপনি সমস্ত ফোর্স এবং হচ্ছে তাদের যে ওয়েপনারি এবং হচ্ছে যে সমস্ত মিলিটারি যে স্থাপনাগুলো রয়েছে সব প্রত্যেকটা জায়গায় কিন্তু ইউএস ইনভলভমেন্ট রয়েছে এবং ইউএস এর অস্ত্র এবং গোলাবারুদ they are using that. Their arms and ammunition is being imported from US. And US is providing a fund, $1 billion fund for this war. So this is going on. এবং 2025 খ্রিস্টাব্দে যখন জো বাইডেনের পতনের পর যখন হচ্ছে ট্রাম্প ক্ষমতা আসলেন, ট্রাম্প ভাবলেন যে এই জায়গায় আমি শুধু কেন টাকা ডালবো, তা আমার উচিত হচ্ছে এই জায়গার যে খনিজ সম্পদ সেই খনিজ সম্পদগুলো যদি আমরা এক্সট্রাক্ট করতে পারি তাহলে এটা আমাদের জন্য ফ্রুটফুল হবে। আদারওয়াইজ
আমি কেন এই ইনলেস যুদ্ধে জড়িয়ে যাব। ডোনাল্ড ট্রাম্প আসার পরে তিনি খুবই প্র্যাকটিক্যাল হলেন এবং তার সাথে ইউক্রেনের সাথে একটা খনিজ চুক্তি স্বাক্ষর করলেন, এবং খনিজ চুক্তি স্বাক্ষর করার পরবর্তী সময়ে ইউক্রেন হচ্ছে এই ইউক্রেনের বর্তমান সিনারিওটা এরকম যে ইউক্রেনে খনিজ চুক্তি স্বাক্ষর করার পর হচ্ছে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সাইডে রয়েছে, এবং তারা চেষ্টা করছে যে রাশিয়াকে এই যুদ্ধ থেকে কোনোভাবে বিরত রাখা যায় কিনা, এবং যুদ্ধবিরতির একটা প্রক্রিয়া চলমান রয়েছে। So let's be hopeful for that, and I think no more civilians will be killed in Ukraine or any other parts of the world. Any war in the world is a restriction for the civilian. So the civilian should be safe. Civilian should be, the war should be stopped anyhow. So that's all for today, and next we will discuss some other issues. Thank you.